আমরা পড়বো স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস। স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি এবং ডায়াবেটিস রোগীদের অনেক স্কিন ম্যানিফেস্টেশন নিয়ে আসে। আজকে আমি ক্লাসে বললে আপনি সব বুঝে যাবেন। আমি ডাক্তার এম সাইফুদ্দিন, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঢাকা মেডিকেল কলেজে। অ্যাক্সিস মেডিকেল স্কুলকে আবারও ধন্যবাদ, তাদের সাথে সংযুক্ত হতে পেরে। আসলে স্টুডেন্টরা কতটুকু উপকৃত হচ্ছে বা হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি অবশ্যই বেনিফিটেড হয়েছি, কারণ একটা প্রেজেন্টেশন রেডি করতে আপনার কমপক্ষে 5 থেকে 6 দিন সময় লাগে, অন্তত 8 থেকে 10 ঘন্টা সময় অন্তত ব্যয় করতে হয়। আদারওয়াইজ একটা প্রেজেন্টেশন স্টুডেন্টদের লেভেলের প্রিপারেশন করা আসলেই কষ্টকর। সুতরাং আজকে আমি একদম প্র্যাকটিক্যাল কিছু ছবি দেখাবো এবং কিছু ম্যানিফেস্টেশন আপনাদের দেখাবো। আপনার মাইক্রোফোন মিউট, ভিডিও অফ রাখবেন, আপনার হেডফোন ইউজ করলে হয়তো ভালো শুনতে পারবেন। এবং আমার প্রেজেন্টেশন আমরা যখন বিভিন্ন লেভেলে যখন প্রেজেন্ট করি, যেমন আজকে প্রেজেন্টেশনটা আমি ধরে নিচ্ছি আপনার এমবিবিএস ডক্টরস, হয়তো অনেক 4th ইয়ার 5th ইয়ার স্টুডেন্ট অথবা অনেক পোস্ট গ্রাজুয়েশন করা অনেকেই হয়তো শুনছেন। আমরা সেশনের পর আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন। সো স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস মেলাইটাসকে আমি বুঝার জন্য 5 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কিউটিনিয়াস মেটাবলিক ম্যানিফেস্টেশন, তার মধ্যে অনেকগুলো আপনার কাছে মনে হবে যে একটু কঠিন, কিন্তু আমি পরে যখন ছবি দেখাবো আপনি বুঝতে পারবেন যে আরে ডায়াবেটিসের রোগী আমি তো এরকম দেখেছি আসলে। নাম্বার 1, মেটাবলিক ম্যানিফেস্টেশন, কিউটিনিয়াস মেটাবলিক ম্যানিফেস্টেশন, নেক্রোবায়োসিস, লাইপোইডিকা, ডায়াবেটিক এটা ওয়ান অফ দ্য টিপিক্যাল ম্যানিফেস্টেশন অফ কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন, স্পেশালি ক্যারেক্টারিস্টিক অফ ডায়াবেটিক পেশেন্ট। এটা থাকলেই ধরে নেওয়া হয়েছে তার অবশ্যই ডায়াবেটিস আছে অথবা হবে। ডায়াবেটিক ডার্মোপ্যাথি অথবা শিন স্পট, ডায়াবেটিক বুলরা, নাম শুনেই বোঝা যাচ্ছে বুলরাস লিশন অথবা বুলরাস ডায়াবেটিকরাম, গ্রেনুলোমা অ্যানুলারি, ডায়াবেটিক থিক স্কিন যেখানে দুইটা সিনড্রোম, একটা হচ্ছে ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোম, হচ্ছে ডায়াবেটিক স্ক্লেরোডেমা। এছাড়াও অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এবং ইরাপটিভ জ্যান্থোমা, এগুলা আপনারা জানেন হয়তো বা দেখেছেন। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স থাকলে সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স, ওভারওয়েট বা ওবেস পেশেন্টদের সাধারণত অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, এক্সিলা অথবা নেক ব্ল্যাকেনিং হয়ে যায়। ইরাপটিভ জ্যান্থোমা যাতে ব্লাডের টিজি অনেক বেশি, তাদের ইরাপটিভ জ্যান্থোমা হয়। আমি ছবি দেখাবো, সবগুলাই আবার ডিটেলস আমি বলবো আপনাদের। সাম ভাস্কুলার চেঞ্জেস, যেমন ডায়াবেটিক রুবিওসিস, আপনি ডায়াবেটিস রোগীদের মুখটা দেখবেন যে একটু লালচে হয়ে আছে, এটাকে ডায়াবেটিক রুবিওসিস বলে। এআইসিপিলাস লাইক এরিথেমা, ক্যালসিফাইরেক্সিস, আলসার অথবা গ্যাংগ্রিন অফ ফুট। ডায়াবেটিক ফুট নিয়ে অনেক পেশেন্ট হসপিটালে আউটডোরে আসে অথবা ইনডোরে ভর্তি হয়, আপনারা অবশ্যই জানেন। কিছু স্কিন ইনফেকশন, কিউটিনিয়াস ইনফেকশন মোস্ট কমন হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন ইজ অলসো কমন। যেমন ক্যান্ডিডা ইনফেকশন, মুখে হলে আমরা ক্যান্ডিডিয়াসিস বলি, জেনিটালিয়াতে হলে বেলানাইটিস, বেলানোপস্থেটিস, ভার্লোভ্যাজাইনাইটিস, নেইল ফোল্ডে হলে আমরা পেওনাইকিয়া বলি, এবং গোয়েন এবং এক্সিলাতেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ডার্মাটোফাইট ইনফেকশন হয়, যেটা একদম গোল লিশন, যেটাকে আমরা সহজে টিনিয়া বলি। ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে বয়েল, অ্যাবসেস, কার্বাঙ্কল, ফাঙ্কল, স্টাই যেটা চোখে হয়, ফলিকুলাইটিস, সেলুলাইটিস হতে পারে, যেটা স্ট্রেফ অথবা স্ট্রেপ্টো দিয়ে হয়। মেলিগনেন্ট অটাইটিস এক্সটার্না, কানের মধ্যে পাস ফর্মেশন হয়, সিউডোমোনাস সাধারণত। নেক্রোটাইজিং fasciitis, one of the severe infection, bacterial infection of the skin. আমি সবগুলোই ছবি দেখাবো আপনাদের। কিছু অ্যাসোসিয়েটেড কন্ডিশন, এটা ঠিক ডায়াবেটিসের জন্য হয় না, কিন্তু যাদের ডায়াবেটিস থাকে তাদের কিছু অ্যাসোসিয়েটেড কিছু স্কিন ম্যানিফেস্টেশন থাকে, যেমন ভিটিলিগো, আপনারা জানেন যে ডিপিগমেন্টেশন হয়, জেওসিস মানে ড্রাই স্কিন হয়, কুয়াইটাস, ডায়াবেটিস রোগীদের স্কিনে ইনফেকশন নাই তবুও, কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন নাই তবুও পেশেন্টরা ইচিং কমপ্লেন করে। ইয়েলো স্কিন এন্ড নেল, লাইকেন প্লানাস, স্কিন ট্যাক্স, পারফোরেটিং ডার্মাটাইটিস। আমরা যে ডায়াবেটিসের যে ওষুধ ইউজ করছি সেটার জন্য কিছু অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। লাইপোডিস্ট্রফি, যেটা দুইটা কম্পোনেন্ট, একটা লাইপোঅ্যাট্রফি, লাইপোহাইপারট্রফি। আমি ডিটেইলস বলবো। সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, বারবার ফিঙ্গার প্রিকের জন্য স্কিনে কিছু চেঞ্জ আসে। সালফোনাইয়া দিয়ে আগে কিছু রিঅ্যাকশন হতো, কিন্তু আমরা নতুন যে ধরনের মেডিকেশনগুলো ইউজ করছি এগুলোতে সাধারণত কোনো ধরনের রিঅ্যাকশন হয় না। এন্ডোক্রাইন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড কিছু ম্যানিফেস্টেশন হতে পারে। একটা হচ্ছে গ্লুকাগোনোমা সিনড্রোম, যেটা নেক্রোলাইটিক মাইগ্রেটরি এরিথেমা হয়, আমি ছবি দেখাবো। কুশিং সিনড্রোমে কিন্তু ডায়াবেটিস হয়, অ্যাক্রোমেগালিতেও ডায়াবেটিস হয়, পিসিওএসও ডায়াবেটিস হয়। এগুলো হচ্ছে আদার স্পেসিফিক টাইপস অফ ডায়াবেটিস, যেমন কুশিং এ স্ট্রা, স্কিন অ্যাট্রফি, হার্সুটিজম, অ্যাক্রোমেগালিতে থিকেন্ড স্কিন, ইমপেয়ার্ড সোয়েটিং, অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স অথবা হার্সুটিজম। তো দেয়ার আর ভেরিয়াস ম্যানিফেস্টেশন অফ। সুতরাং আমি যদি প্রথম থেকে আরেকটু যদি দেখাই, একটা হচ্ছে কিউটিনিয়াস মেটাবলিক ম্যানিফেস্টেশন, ভাস্কুলার চেঞ্জেস, স্কিন ইনফেকশন, অ্যাসোসিয়েটেড কন্ডিশন, আর হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ট্রিটমেন্টের জন্য যেটা হচ্ছে, আর লাস্ট হচ্ছে অন্য এন্ডোক্রাইন
সিনড্রোম যদি ডায়াবেটিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে তাদের কিছু ম্যানিফেস্টেশন হয়। হ্যাঁ, সুতরাং আমরা একটা একটা করে অল্প অল্প করে আলোচনা করি। আমি জাস্ট সর্বোচ্চ একটা থেকে দুটো স্লাইড করে দেখাবো। একটা হচ্ছে কিউটিনিয়াস মেটাবলিক ম্যানিফেস্টেশন, নাম্বার 1 নেক্রোবায়োসিস লাইপোইডিকা ডায়াবেটিকরাম। হ্যাঁ, আমি প্রথমে আপনাদের একটু ছবি দেখায় নিই, তাই আপনারা বুঝতে পারবেন। সাধারণত 30 থেকে 40 বছর হয়, সাধারণত মহিলাদের বেশি হয়। It is one of the characteristic feature of diabetes. Most patient with NLD have or develop diabetes. যাদের ডায়াবেটিস হবে অথবা ডায়াবেটিস আছে, অধিকাংশই আসলে সাধারণত ডায়াবেটিস থাকে, কিন্তু ডায়াবেটিস যাদের থাকে সবার যে হয় তা না। আপনি দেখেন 0.3% অনলি, মানে খুব বেশি না, 1000 জনের মধ্যে 3-4 জনের থাকে, কিন্তু যাদের থাকবে তাদের আপনার ধরে নেবেন তাদের ডায়াবেটিস আছে। নো প্রুভেন অ্যাসোসিয়েশন উইথ গ্লাইসেমিক কন্ট্রোল, তার মানে এটা থাকলেই যে ডায়াবেটিস আনকন্ট্রোল ব্যাপারটা তা না, এবং ডায়াবেটিস গুড কন্ট্রোল করলে যে এটা হবে না ব্যাপারটা তাও কিন্তু না। কিন্তু সাধারণত দেখা যায় যাদের এনএলডি থাকে তাদের কিছু ডায়াবেটিক কমপ্লিকেশন থাকে। ধারণা করা হয় এটা ভাস্কুলাইটিসের জন্য এই ধরনের রিলেশনগুলো হচ্ছে, কারণ এটা ভেসেল ওয়াল যদি আপনি যদি ইমিউনোলজিক্যাল স্টেনিং করেন দেখবেন যে কিছু ইমিউনোলজিক মানে ডেপোজিট এখানে সাধারণত থাকে। শাইনি ওয়াক্সি অ্যাট্রোফিক এন্ড স্লাইটলি ইয়েলো প্লাগ অন শিন উইথ আন্ডারলাইং টেলাঞ্জেকটেশিয়া। এখানে আমরা রোগীদের বলি কোনো আঘাত যাতে না পায়, অনেক সময় স্কিনে সামান্য আঘাত পাইলে কিন্তু আলসারেশন হয়ে যায়, সাধারণত কোনো সিমটম হয় না, কিন্তু কিছু প্লেটাস অথবা বার্নিং থাকতে পারে। সুতরাং যে জিনিসটা আমরা শিখলাম এটা হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ডায়াবেটিস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা ভাস্কুলাইটিসের জন্য হচ্ছে। নাম্বার 3 সাধারণত শিনে দেখা যায়, মানে পায়ে, এবং এটা শাইনি ওয়াস্কি অ্যাট্রোফিক এন্ড স্লাইটলি ইয়েলোইশ প্লাগ। এটার চিকিৎসা সাধারণত একটু ডিফিকাল্ট। আমরা রোগীদের বলি যে ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল রাখার চেষ্টা করুন, কারণ ওখান থেকে ট্রমা হয়ে আলসার হয়ে ওখানেও কিন্তু ইনফেকশন হতে পারে। পেশেন্টকে অবশ্যই বলতে হবে কোনো স্মোকিং এবং ট্রমা যাতে না হয় সেটা খেয়াল রাখার জন্য। টপিক্যাল ও ইন্টারভেনশনাল স্টেরয়েড, আমরা সাধারণত এনএলডি আমরা এন্ডোক্রাইনোলজিস্টের চিকিৎসা করি না, আমরা ডায়াগনোসিস করি, স্কিন স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিই। অনেক সময় ইন্টারভেনশনাল স্টেরয়েড দিয়ে কোনো স্কিন স্পেশালিস্ট টপিক্যাল স্টেরয়েড ইউজ করে প্রথম দিকে। অনেক সময় যেহেতু ভাস্কুলাইটিসের সাথে অ্যাসোসিয়েশন আছে, আপনারা বুঝতেই পারছেন কিছু ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন ইউজ করলে হয়তো বেনিফিট পাবে, যেমন সাইক্লোস্পোরিন ইনফেকশনে, অথবা টপিক্যাল পুবা, এটা স্কিনের এক ধরনের ট্রিটমেন্ট অপশন। আমরা খুব বেশি ডিটেইলস জানি যে ব্যাপারটা তাও না, সুতরাং শুধু এটুকু মনে রাখবেন এটা শিনে হয় এবং অধিকাংশেই ডায়াবেটিস থাকে এবং এটা ট্রিটমেন্ট ইজ ডিফিকাল্ট। আমরা সাধারণত টপিক্যাল অথবা ইন্টারভেনশনাল স্টেরয়েড দিয়ে চিকিৎসা করি। দিস ইজ দ্য ফিচার। আমি বললাম যে শাইনি ওয়াক্সি প্লাগ টাইপের লিশন সাধারণত শিনে হয়। আচ্ছা, ডায়াবেটিক ডার্মোপ্যাথি অথবা শিন স্পট, আগে ছবি দেখাই তারপর আপনাদের বলি, তাইলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে মোস্ট কমন স্কিন ডিসঅর্ডার ইন পেশেন্ট উইথ ডায়াবেটিস ইউজুয়ালি ইন পিটিবিয়াল রিজন। এটাও কিন্তু শিনে হয়, এটাকে আমরা অনেক সময় শিন স্পট বলি, এবং ডায়াবেটিক ডার্মোপ্যাথি কমনলি যে আমরা হয় সাধারণত যাদের দীর্ঘদিন ডায়াবেটিস থাকে এবং যাতে অন্যান্য ডায়াবেটিক মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি থাকে। কিন্তু এটা কিন্তু নর্মাল পেশেন্টদেরও কিন্তু স্কিনে একটা দুইটা থাকতে পারে, কিন্তু যাদের 4 অথবা তার চেয়ে বেশি, সাবজেক্ট উইদাউট ডায়াবেটিস ইউজুয়ালি হ্যাভ 1 to 2 লিশন, বাট মোস্ট পেশেন্ট উইথ ডায়াবেটিস হ্যাভ 4 more লিশন। একটা থেকে দুইটা লিশন থাকলে সাধারণত এটা নর্মাল পার্সনেও থাকতে পারে, কিন্তু যাদের ডায়াবেটিস তাদের 4 অথবা তার চেয়ে বেশি লিশন থাকে। ওয়েল সার্কামস্ক্রাইবড অ্যাট্রোফিক ব্রাউনিশ স্কার অন দ্য স্কিন, এটা সাধারণত স্কার টাইপের লিশন এবং সাধারণত একটু ব্রাউনিশ অ্যাট্রোফিক, একটু ব্ল্যাক টাইপের। নো ইফেক্টিভ ট্রিটমেন্ট বাট রিজলভ আফটার 1 to 2 days। এটা সাধারণত কোনো চিকিৎসার দরকার হয় না। আমরা এইরকম দেখে রোগীদের বলি যে আপনার ডায়াবেটিসটা সম্ভবত কন্ট্রোল হচ্ছে না, ডায়াবেটিসটা যাতে ভালো কন্ট্রোল হয় সেদিকে একটু মনোযোগী হবেন, জাস্ট আর কিছু না। ডায়াবেটিক বুল্লা, হ্যাঁ, স্কিনে পেশেন্টরা দেখবেন এরকম বুল্লা নিয়ে আপনার কাছে আসে, অনেক সময় এক্সপ্রেশন করি, অনেক সময় রোগীদের বলি যে আমরা কিছুই করার দরকার নেই, এটা আপনার চলে যাবে, অনেক সময় আমরা এক্সপ্রেশন করি। হ্যাঁ, আমরা তাই একটু করি। ডায়াবেটিক বুল্লা, যেটাকে বুল্লাস ডায়াবেটিকরাম বলা হচ্ছে, ওয়ান ও মোর টেন্স ক্লিয়ার ফ্লুইড ফিল্ড ব্লিস্টার অন নন ইনফ্লেমেটরি বেস। নন ইনফ্লেমেটরি বেস হচ্ছে আপনি চারপাশে কিন্তু ইনফ্লেমেশন পাবেন না, একদম চারপাশে লালচে হয়ে মানে অ্যাবসেস টাইপের হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এইরকম না, শুধু একটা বুল্লা পাবেন। appear spontaneously with no preceding history of trauma, usually asymptomatic। সাধারণত কোনো ট্রমা হিস্ট্রি থাকে না, পেশেন্টের অ্যাসিম্পটোমেটিক থাকে,
এবং এটা আপনি বললো যে স্যার হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখি পায়ের মধ্যে বড় বড় দুইটা ফুসকা উঠে গেছে, ভিতরে মনে হচ্ছে বাতাসের মতো। মোস্ট কমনলি ইন ভলিউমস আমরা আপনার ছবি দেখালাম, সাধারণত আপনি রিজলভ হয়ে যায় উইদাউট স্ক্যানিং, কোনো দাগও পড়ে না খুব বেশি, আপনি রিজলভ হয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা স্কিন স্পেশালিস্টের কাছে পাঠাই, কারণ আরো কিছু কিছু স্কিন ডিজিজ যেমন বুলগাস এমপেটিগো পরফাইরিয়া কিউটেনিয়া টাটাতেও এরকম হতে পারে। সাধারণত আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিই। এখানে যদিও স্টেরয়েড অ্যাসপিরেশন এবং কম্প্রেশন ব্যান্ডেজ লিখে আছে, আমরা সাধারণত মানে যেগুলো ডায়াবেটিক বুলগা মনে করি, সাধারণত আমরা নেটল দিয়ে অ্যাসপিরেট করতে চাই না, অনেক সময় আবার ইনফেকশন হয়ে যায় কিনা। সাধারণত ক্লিয়ার ভিতরে আপনি দেখবেন ক্লিয়ার ফ্লুইড হয়তো একটু পরিষ্কার পানি থাকতে পারে, অথবা অনেক সময় কিছুটা বাতাসও থাকতে পারে। এটা নিয়ে আমরা রোগীদের বলি যে আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল করেন, এটা নিয়ে খুব বেশি ভীত হওয়ার দরকার নেই। কিন্তু অনেক সময় আমরা পেশেন্টদের স্কিন স্পেশালিস্টের কাছে পাঠাই, ওনারা অনেক সময় স্টেরয়েড অ্যাসপিরেশন করে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে শুধু সাপোর্টিভ ম্যানেজমেন্টে এটা ইমপ্রুভ করে যে আপনিই চলে যায়, রিজলভ স্পন্টেনিয়াসলি। গ্রেনুলোমা অ্যানুলারি এটা অনেকটা ডার্মাটোফাইট ইনফেকশনের মতো, অনেক সময় একটু কনফিউশন হয়ে যায়। তো আমরা একটু পড়ি, এটা হচ্ছে বিনাইন নেক্রোবায়োটিক লিশন, জেনারেলি অ্যাসিম্পটোমেটিক। অ্যাসিম্পটোমেটিক মানে হলো এটা ফাঙ্গাল ইনফেকশন হলে কিন্তু খুব ইচিং থাকবে, কিন্তু এটাতে সাধারণত ইচিং থাকে না। মেবি রিয়েক্টিভ অলদো ট্রিগার ইজ ইউজুয়ালি নট অ্যাপারেন্ট। কমন সাইটস হচ্ছে হ্যান্ড, সাধারণত হাতে হয়। এটা রিং টাইপ লিশন, আপনারা ইতিমধ্যেই বললেন। ফ্রেশ কালার্ড ফিল্ম প্যাপিউল মে কোয়ালেস্ট ফ্রম plaque or may have more generalized. An association between generalized disease and diabetes has been proposed but not confirmed. Often resolve spontaneously, international steroid or therapy may be used. সাধারণত ইচিং থাকে না, হাতে হয় এরকম। আপনার কাছে মনে হবে যে এটা মনে হয় ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়া অথবা রিং ইনফেকশন, কিন্তু রোগীরা বলবে যে স্যার আমার ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে এবং এটা হঠাৎ কোত্থেকে হয়েছে আমি জানিও না, এবং আমার কোনো ইচিং নাই। সাধারণত কোনো চিকিৎসার দরকার হয় না, আপনি ভালো হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় অন্য কিছু মিস করছি কিনা সেই জন্য আমরা অনেক সময় স্কিন কনফারেন্স নিয়ে থাকি। কিন্তু ইচিং থাকলে আপনাকে অবশ্যই ফাঙ্গাল ইনফেকশন, আপনি অবশ্যই যে কোনো অ্যান্টিফাঙ্গাল অবশ্যই ইউজ করতে হবে। ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোম, ডায়াবেটিস যাদের দীর্ঘদিন থাকে, রোগী এসে বলে যে স্যার আমার এখানে আঙ্গুলগুলোতে ব্যথা করে এবং আঙ্গুলটা আস্তে আস্তে বাঁকায় যাচ্ছে। বলে স্যার আমি একজন রিওমাটোলজিস্টকেও দেখাইছি, উনি আমার টেস্ট এনটিসিসিপি নানান রিওমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন করছে, সবগুলোই নেগেটিভ। সাধারণত একটু বয়স্ক যাদের তাদের হয়। এটাকে আমরা ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোম অথবা ডায়াবেটিক ডিজিটাল স্ক্লেরোসিস বলা হচ্ছে। সাধারণত কোলাজেন অল্টারেশনের জন্য হয়, এটা বয়স এবং ডায়াবেটিসের জন্য হচ্ছে। থিকেনিং অফ স্কিন ওভার দ্য ডরসাম অফ হ্যান্ডস এন্ড ডিজিজ, রোগীদের স্কিনগুলা সাধারণত স্কিনগুলো দেখবেন যে একদম খুব থিকেন্ড হয়ে গেছে, হ্যাঁ, ভিতরে এবং বাইরে দুই দিকেই হয়, সাধারণত ডরসামে হয়। Limited joint mobility of fingers initially involve distal interfacial joint of the fifth digit, progresses proximally, may present with painful stiff finger. এটাকে আমরা পেয়ার সাইন বলছি, inability to extend fingers with the palm placed on tables। আমরা অনেক সময় রোগীদের বলি হাতটা টেবিলের উপর রাখেন, দেখবেন যে হাতটা সমান করে টেবিলের উপর রাখতে পারছে না, হাতটা কেমন জানি ভাঁজ হয়ে গেছে। রোগীকে যদি বলেন যে আপনি দুই হাত একসাথে করেন, মনে হবে যে আমরা অনেক সময় দোয়া করার সময় যে এরকমটা হাত ভাঁজ করে রাখি সেরকম করছে, হ্যাঁ। তো সাধারণত আমরা রোগীদের বলি যে এটা খুব বেশি ভালো চিকিৎসা আছে যে তা নাই, অনেক সময় আল্ট্রাভায়োলেট স্কিন স্পেশালিস্টরা প্র্যাকটিস করে, আমরা বলছি ডায়াবেটিসটা একটু কন্ট্রোল করেন। সাধারণত যারা একটু বয়স্ক তাতেই আপনি এই ধরনের ইয়ে হবে। গুড গ্লাইসেমিক কন্ট্রোল ক্যান স্লো দ্য প্রোগ্রেশন, আমরা বলছি ডায়াবেটিসটা একটু ভালো কন্ট্রোল করলে হয়তো সাধারণত আমরা বলছি ডায়াবেটিসটা একটু ভালো কন্ট্রোল করলে আপনার এটা ইমপ্রুভ হয়ে যাবে। ওই আল্ট্রাভায়োলেট ওয়ে সেটা অন্য এর চিকিৎসা, আমরা সাধারণত ফিজিওথেরাপি অ্যাডভাইস করে দেয়। সুতরাং দিস ইজ দ্য ফিচার ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোম অথবা ডায়াবেটিক ডিজিটাল স্ক্লেরোসিস। ডায়াবেটিক স্ক্লেরোডেমা, আগে ছবি দেখায়, সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের আপনি শোল্ডার এবং হচ্ছে আপার ব্যাক দেখবেন যে স্কিন একদম মোটা হয়ে আছে, এটাকে আমরা ডায়াবেটিক স্ক্লেরোডেমা বলছি। আমরা তাহলে একটু পড়ি। একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যাদের তাদের 2.5% ডায়াবেটিক স্ক্লেরোডেমা হয়, সাধারণত ওবেস এবং যাদের ডায়াবেটিস কন্ট্রোল থাকে না তাদেরই হয়। মার্ক ডার্মাল থিকেনিং, স্কিনটা একদম ঠিক হয়ে যায়, ইউজুয়ালি ইনভলভ পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নেক এন্ড আপার পার্ট অফ ব্যাক। তো অনেক সময় ক্রনিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হলেও এইরকম হতে পারে, কিন্তু সাধারণত আমরা রোগীদের যদি হিস্ট্রি নেই এখানে কোনো ইনফেকশন হয়েছে কিনা, কখনো পুজ বা কখনো লালচে হয়ে গেছে কিনা, সাধারণত রোগীরা বলছে না স্যার আমার এরকম কখনো হয় নাই, ডায়াবেটিসটা আমার একটু আনকন্ট্রোল থাকে, ওজনও বেড়ে যাচ্ছে, পিঠের চামড়াও মনে হচ্ছে একটু মোটা হয়ে যাচ্ছে। আমার ওয়াইফ মাঝে মাঝে বলে যে এটা আমার পিঠের চামড়া গন্ডারের চামড়ার মতো হয়ে যাচ্ছে। গুড গ্লাইসেমিক করলে ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল থাকে, সাধারণত ডার্মাল থিকেনিংটা হয় না।
আর যেটা বললাম আল্ট্রাভায়োলেট দিয়ে সাধারণত খুব বেশি ভালো চিকিৎসা না। আমরা রোগীদের বলি ওয়েট রিডাকশন করলে আপনার স্কিনটা হয়তো একটু সাধারণত কোনো কমপ্লেইন হয় না। আপনি অনেক সময় জেনারেল এক্সামিনেশন দেখবেন যে স্কিনটা থিকেন হয়ে গেছে, বা আজকে থেকে আপনি কখনো যদি ওবেস পেশেন্ট দেখেন একটু খেয়াল রাখেন, ওয়ার্ডে যাওয়া ভর্তি হয়, কিন্তু সাধারণত পেশেন্টরা এটা নিয়ে আপনাকে খুব বেশি কমপ্লেইন করবে না। অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, হ্যাঁ খুব কমন। আপনারা জানেন রোগী এসে বলবে যে স্যার আমার বগলের নিচে ঘাড়ের পাশে একদম আমার ওজনটা যখন, সাধারণত দেখবেন যে পিসিওএস, কুশিং সিনড্রোম অথবা অন্য যে কোনো কারণে ওবেসিটি হয়ে গেলে রোগী এসে বলবে যে স্যার আমার বগলের নিচে এবং আমার ঘাড় আস্তে আস্তে ব্ল্যাকেনিং হয়ে যাচ্ছে। সুতরাং আমরা একটু বলি দুই ধরনের লিমিটেড টাইপ, যেটা যেটা আমি আপনাকে বললাম যে কোমরের পাশে, বগলের নিচে এবং ঘাড়ে হয়, সেটা সাধারণত এন্ডোক্রাইন ডিসঅর্ডার, সাধারণত ওবেস, টাইপ 2 ডায়াবেটিস, কুশিং সিনড্রোম, পিসিওএস এইসব পেশেন্টদের হয়। কিন্তু যেটা একদম সারা গায়ে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, সাথে কিছুটা ইচিং থাকে তাই, এবং সেটাতে ওয়েট রিডাকশন থাকে, সেটা সাধারণত ইন্টারনাল ম্যালিগনেন্সির সাথে হয়। সাধারণত যাতে ইনসুলিন কনসেন্ট্রেশনটা সার্কুলেশন বেশি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ওইটার জন্যই মূলত এই ধরনের অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স গুলো হচ্ছে। সুতরাং আমি আবারও বলছি, রোগীরা এসে আপনাকে বলবে, স্পেশালি আপনি ইয়াং মেয়েরা এসে আপনাদের বলবে যে স্যার আমার মাসিকও রেগুলার হচ্ছে না, স্কিনে একটু, আমার ফেসে একটু হার্সুটিজমের মতো আসছে, এবং হচ্ছে আমার একনি বেশি হচ্ছে, আমার ওয়েট বেড়ে যাচ্ছে। গ্রামে আমি একটা আল্ট্রাসাউন্ড করছি, উনি বলছে আমার ডিম্বাশয় সিস্ট আছে, এবং আমি স্যার ওই জন্য আপনার কাছে আসি নাই, আমি আপনার কাছে আসি আমার বগলের নিচে এবং ঘাড়ে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। তো এইখানে আপনি যদি একটু, আমরা যদি একটু করি, ডার্ক থিক ব্ল্যাক ভেলভেটি প্যাপিলোমাটাস কিউটেনিয়াস থিকেনিং কমন সাইট হচ্ছে যেসব জায়গায় আমরা ভাঁজ হয়, যেমন হচ্ছে পোস্টারলেটারাল নেক, এক্সিলা, গ্রোয়েন এবং ইনফ্রামেমারি রিজন। লোকজন বলে যে স্যার আমার ঘাড় এবং ইয়ের সাথে, বগলের সাথে আমার রানের কুচকি এবং আমার ব্রেস্টের নিচেও কিন্তু আস্তে আস্তে ব্ল্যাকেনিং হয়ে যাচ্ছে। তো সাধারণত এটা যদি জেনারেলাইজ না হয়, যাদের এন্ডোক্রাইনোপ্যাথি, আমি ইতিমধ্যেই বললাম টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটি, পিসিওএস, কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, তাদের একটু বেশি হয়। আমরা রোগীদের বলি যে রোগীরা এসেছে স্যার একটা মলম দিয়ে দেন যাতে আমি এটা ভালো হয়ে যায়। আমরা বলি যে যদিও কিছু মলম ইউজ করা যায়, স্যালিসাইলিক অ্যাসিড বা কেরাটোলাইটিক অ্যাসিড, আমরা রোগীদের সাধারণত কোনো মলম প্র্যাকটিস করি না। আমরা রোগীদের বলি এটার একমাত্র চিকিৎসা হচ্ছে আপনার ওয়েট রিডাকশন। এক হচ্ছে পিসিওএস এর চিকিৎসা হচ্ছে ওয়েট রিডাকশন, ওবেসিটির চিকিৎসা ওয়েট রিডাকশন, টাইপ 2 ডায়াবেটিসে আমরা অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন, অনেক সময় মেটফর্মিন জাতীয় ওষুধগুলো ভালো কাজ করে, যেহেতু মেটফর্মিন কিছুটা ওয়েট রিডাকশন করে। সুতরাং আমরা রোগীদের অনেক সময় অ্যাকান্থোসিস কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পাবো, হ্যাঁ আপনার কাছে পেশেন্ট এসে বলবে। ইরাপটিভ জ্যান্থোমা, একটু ছবি দেখাই, রোগী এসে বলবে সাধারণত এটা কনুইয়ের দিকে হয়, এইরকম নডিউলার টাইপের, ইয়েলোইশ টাইপের নডিউল। ইরাপটিভ জ্যান্থোমা সাধারণত যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল টিজি বেশি থাকে তাদের হয়। এটা সাধারণত হাইপার ট্রাইগ্লিসাইরিডেমিয়া হয়, ক্যান অকার ইন ডায়াবেটিস স্পেশালি ইন পোরলি কন্ট্রোল। আপনারা মনে রাখবেন ডায়াবেটিস কার কন্ট্রোল হচ্ছে না, এটা একটা সেকেন্ডারি সাইন হচ্ছে টিজি বেশি। যখন সেকেন্ডারি হাইপার ট্রাইগ্লিসাইরিডেমিয়া ইজ এ সাইন অফ আনকন্ট্রোল ডায়াবেটিস। এবং ইরাপটিভ জ্যান্থোমাটা হয় টিজি সার্কুলেশন অনেক বেড়ে গেলে, টিজি স্কিনে ডিপোজিশন হয়, তখনই কিন্তু ইরাপটিভ জ্যান্থোমা হয়। সাধারণত ইয়েলোইশ নোডিউল হয়, এগুলো কিন্তু বিভিন্ন কর্পস অথবা গ্রুপস, মানে অনেকগুলো দেখবেন যে একসাথে আছে, এক্সটেন্সিভ সারফেসে হয় সাধারণত। আপনি অনেক সময় বাটকেও দেখবেন, অথবা অনেক সময় হাতে অথবা পায়ে লিমসে দেখবেন। অনেক সময় একটু ইচিং থাকতে পারে, সাধারণত ইচিং থাকে না। আমরা রোগীদের বলি আপনি ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল করবেন, টিজির জন্য আমরা কিছু, টিজি আমাদের দেশে মূলত ভাতের জন্য ট্রাইগ্লিসাইডটা বাড়ে। আমরা রোগীদের বলি 2 বেলা রুটি খাবেন, দুপুরে ভাত খাবেন, টিজি কমে আসবে, ডায়াবেটিস কন্ট্রোল হবে, একটু ওয়েট রিডাকশনের চেষ্টা করবেন, রিঅ্যাক্টিভ জ্যান্থোমা আপনার কাছে চলে যাবে। অনেক সময় সাধারণত কোনো ইচিং থাকে না, কিন্তু রোগীরা কসমেটিক বলে হাতের নিচে এরকম, অনেক সময় হাফ হাতা শার্ট পরে পড়তে খুব অস্বস্তি বোধ হয়, হ্যাঁ আপনার খেয়াল রাখবেন, আপনার পাবেন। জ্যান্থোভেসমা, এটা খুব কমন, আপনার আত্মীয় স্বজন কারো না কারো এটা অবশ্যই আপনি পাবেন। এরকম দেখবেন যে চোখের চারপাশে এরকম ইয়েলোইশ ব্ল্যাক জমা আছে, সাধারণত স্কিনে যাদের, রক্তে যাদের কোলেস্ট্রল বেশি থাকে তাদের এই ধরনের জ্যান্থোভেসমা হয়। যদিও অনেককে আপনি পাবেন যে এইরকম পাব দেখবেন কিন্তু কোলেস্ট্রল নরমাল, সবার যে বেশি থাকে ব্যাপারটা তাও না। Yellowish plaque অথবা papule caused by deposition of lipid on and around the eyelid। 50% পেশেন্টের অ্যাবনর্মাল কোলেস্টেরল অথবা টিজি বেশি থাকবে, আমরা প্র্যাকটিসে আপনি অন্তত 80% বেশি পাবেন। সাধারণত আমরা রোগীদের বলি আপনি ওয়েট রিডাকশন করার চেষ্টা করেন, লিপিড অ্যাবনর্মালিটি যেটা থাকে আমরা সেভাবে চিকিৎসা করি। অনেক সময় রোগীরা কসমেটিক পারপাসে সার্জিক্যাল এক্সিশন, লেজার অ্যাপ্লিকেশন অথবা ক্রায়োথেরাপি করার নিয়ে করে, কিন্তু একটা জিনিস পেশেন্টকে বলে দিতে হবে, আপনি লেজার করলেও কিন্তু এটা পরে আবার চলে আসতে পারে। সুতরাং ওয়েট রিডাকশন এবং
ব্লাড লিপিডটা ভালো কন্ট্রোলে যাতে থাকে সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত জেন্থেলেসমা এটাকে। সুতরাং ইয়ারটিপ জ্যান্থোমা আপনারা ইতিমধ্যেই জানলেন যে টিসি বেশি হয়, সাধারণত এক্সটেন্সিভ সারফেস অফ দ্য লিম্বস অফ বাটকে হয়, আর জেন্থেলেসমা অ্যারাউন্ড দ্য আই হয়, ইয়েলোইশ কালার ব্লাড, এটাতেও সাধারণত যাদের ডিসলিপিডিমিয়া, টিজি অথবা কোলেস্টেরল বেশি থাকে তাদের বেশি হয়। ভাস্কুলার চেঞ্জেস, একটা ভাস্কুলার চেঞ্জেস আপনাদের আমি দেখাবো। স্কিনে আপনারা যখন ডায়াবেটিসের রোগী আপনার কাছে আসবে, যখন ডায়াবেটিস দীর্ঘদিন থাকবে এবং আনকন্ট্রোল থাকবে, আপনি দেখবেন যে ফেসটা একটু ফ্লাশিং হয়ে আছে, সেটাকে আমরা ডায়াবেটিক রোগিওসিস বলছি। তো ফেশিয়াল ইরাইথেমা মানে লালচে ভাব অকারিং ডায়াবেটিক ডিক্রিজ ভাস্কুলার টোন অর ডায়াবেটিক মাইক্রোএনজিওপ্যাথি। ডায়াবেটিকে যেহেতু স্মল ভাস্কুলেচার গুলো এফেক্টেড হয়, সুতরাং এগুলোতে ভ্যাসোডাইলেশন হয়, যার ফলে ভাস্কুলার টোনটা কমে যায়, ভ্যাসোডাইলেশন হয়, ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, সেই জন্যই মূলত ফেসটা লালচে হয়। যার ফলে রোগীদের একটা ক্রনিক ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন দ্য ফেস এন্ড নেক, রোগীদের আপনি দেখবেন যে মুখটা একটু মানে লালচে ভাব। অনেক সময় ফেস দেখে আমরা রোগীদের বলি আপনার ডায়াবেটিসটা মানে ভালো কন্ট্রোল হচ্ছে না। তো এইটা সাধারণত যাদের থাকে তাদেরকে আমরা বলছি আপনি ভ্যাসোডাইলেটর টাইপ মেডিকেশন, যেমন প্রেশারে কিছু ওষুধ ভ্যাসোডাইলেটর এবং স্পেশালি ক্যাফেইন, অ্যালকোহল, এগুলো একটু অ্যাভয়েড করার জন্য। রোগীরা এসে অনেক সময় বলে, আপনি যদি একটু ভালো করে খোঁজ দেন, যে আপনাকে একটু একটু লালচে দেখাচ্ছে। বলে স্যার সকালবেলা আমার ওয়াইফ বলে আমি ওই সকালে চা খেয়ে যখন বের হই অফিসে যাই, তখন অফিসে পৌঁছার পর আমার কলিগরা বলে যে আপনাকে আজকে একটু বেশি লালচে দেখায় সকালের দিকে, বিকালের দিকে আবার আপনি কালো হয়ে যান আগের মতো। তো অনেক সময় ভ্যাসোডাইলেটর ক্যাফেইন অথবা হলে এটা একটু এক্সাজারবেটেড হয়। আমরা রোগীদের বলি যে আপনার ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোল করা অবশ্যই দরকার। ইনফেকশন, ডায়াবেটিস যদি আপনি দেখেন যে আনডায়াগনোসড অথবা ডায়াবেটিস কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, তাতে কিন্তু ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হচ্ছে। আমরা ইতিমধ্যেই জানি, এটা অবশ্য আমরা সবাই জানি, ডায়াবেটিস কন্ট্রোল না হলে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হয়। অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, আমি ইতিমধ্যেই বলেছি আপনাদের। মুখে যদি হয় ক্যান্ডিডা ইনফেকশন, সেটা আমরা ক্যান্ডিডিয়াসিস বলছি। জেনিটালিয়াতে হলে বেলানাইটিস, বেলানোপস্থাইটিস, ভালভোভেজাইনাইটিস, নেলফোভেজলি পেরোনাইকিয়া। এছাড়াও আমাদের গোয়েন এক্সিলাতে হয়। স্কিন ইনফেকশনে রিংওয়ার্ম যেটাকে আমরা বলি, টিনিয়া ইনফেকশন। সাধারণত ফাঙ্গাল ইনফেকশন গুলোতে ইচিং থাকে, হ্যাঁ, ক্যান্ডিডিয়াসিস ছাড়া, হ্যাঁ, বাকিগুলোতে আপনি কিছুটা ইচিং পাবেন। আমরা সাধারণত অ্যান্টিফাঙ্গাল দিয়ে চিকিৎসা করি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যেসব পেশেন্ট ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আপনার কাছে আসছে, আপনি যদি স্টেরয়েড ইউজ করেন, আপনি যেমন কিছু স্কিনে কিছু মলমের সাথে স্টেরয়েড থাকে, স্টেরয়েড ইউজ করলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন কিন্তু এক্সাজারবেট হবে। সুতরাং যে কোনো স্কিন ইনফেকশনে বা স্কিনে কোনো লিশনে স্টেরয়েড ইউজ করার আগে একটু চিন্তা করবেন যে ইনফেকশন কিনা, ইনফেকশন হলে কিন্তু এটাও খারাপ হয়ে যাবে। আমি ছবি দেখাই তাই আপনাদের কাছে পরিষ্কার হবে যে ওরাল ক্যান্ডিডিয়াসিস, সুবিয়া বলবে যে স্যার আমার জিহ্বার বেলানোপস্থাইটিস, পেওনাইকিয়া, রোগী এসে এইরকম বলবে যে আমার নখ স্যার মনে হয় নখে ইনফেকশন হয়ে গেছে, নখ হয়ে গেছে। টিনিয়া বা রিংওয়ার্ম ইনফেকশন এরকম গোগল লিশন হবে এবং এটা কিন্তু ইচিং থাকবে। অনেক সময় গ্রেনুলোমা অ্যানুলাইয়ের সাথে আপনার কনফিউজ হতে পারেন। গ্রেনুলোমা অ্যানুলাই সাধারণত আঙ্গুলে হয়, হ্যাঁ, টিনিয়াতে সাধারণত ইচিং থাকে। আপনি অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন দিলে খুব দ্রুত ইমপ্রুভ হয়ে যাবে। অনেক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন আমি ইতিমধ্যেই বলেছি, বয়েল, অ্যাবসেস, কার্বাঙ্কাল, ফাঙ্কোস্টাই, ফলিকুলাইটিস, সেলুলাইটিস, মেলিগনেন্ট অটাইটিস এক্সটার্না। আপনার নাম শুনেই বুঝতে পারছেন, অটাইটিস এক্সটার্না মানে বাহিরের কানে, মানে মেলিগনেন্ট মানে হচ্ছে এটা সিভিয়ারিটি মিন করতে ইউজ করা হচ্ছে, সিভিয়ার ইনফেকশন। নেক্রোটাইজিং ফার্সাইটিস ওয়ান অফ কাইন্ড অফ সিরিয়াস ইনফেকশন। ছবি দেখাইলে আপনাদের মনে থাকবে, আমি প্রত্যেকটা জিনিসের ছবি দেখাচ্ছি কারণ ছবি না দেখাইলে আসলে আপনাদের মনে থাকবে না। এটা হচ্ছে বয়েল, হ্যাঁ, অ্যাবসেস আপনারা দেখতেই পাচ্ছেন, পাস ফর্মেশন হয়ে গেছে। স্টাই সাধারণত চোখের পাশে হয়, চোখে হয় এবং আপনারা এটাতে আমরা সাধারণত লোকাল অ্যান্টিবায়োটিক এবং হট কম্প্রেশন দিতে বলি। সেলুলাইটিস আপনার কাছে ডিপ ভেইন থ্রম্বোসিস হচ্ছে, আপনাকে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে। সেলুলাইটিসে এখানে আপনি পেরিফেরাল পালস পাবেন কিন্তু ডিপ ভেইন থ্রম্বোসিসে পালস পাবেন না। সেলুলাইটিসে সাধারণত ফিভার থাকে, ডিপ ভেইন থ্রম্বোসিসে ফিভার নাও থাকতে পারে। অনেক সময় আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, তখন আমরা একটা আল্ট্রাসাউন্ড, ডপলার আল্ট্রাসাউন্ড অফ লল লিন লিখে দিলেই ওইটাতে আপনাকে পরিষ্কার বলে দিবে এটা কি ডিভিটি না সেলুলাইটিস। সুতরাং সেলুলাইটিসে আপনি সবসময় খেয়াল করবেন যে আপনি কোনো ডিভিটি ডিল করছেন কিনা। এটা হচ্ছে কানের ভিতরে আপনি দেখতেই পাচ্ছেন মানে পাস ফর্মেশন হয়ে গেছে। নেক্রোটাইজিং ফার্সাইটিস ইজ ওয়ান অফ দ্য সিরিয়াস ইনফেকশন, এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। অনেক সময় এটা আপনি পাবেন সার্জারি ওয়ার্ডে। সার্জারি হচ্ছে পেশেন্টে অপারেশনের জন্য পেশেন্টরা আপনাদের আন্ডারে ভর্তি হবে নেক্রোটাইজিং ফার্সাইটিস।
কিছু অ্যাসোসিয়েটেড কন্ডিশন ভিটিলিগো ফার্স্টে বলি। একটা হচ্ছে মানুষের অরিফিসের চারপাশে, সাধারণত মাউথ অরিফিস অথবা জেনিটাল অরিফিস অথবা অ্যানাল ক্যানেলের চারপাশে এরকম দেখবেন হোয়াইট স্পেস। সাধারণত পেশেন্টদের কোনো সিমটম থাকে না, কিন্তু রোগীদের খুব মনমরা একটা ডিপ্রেসড ভাব থাকে, যেহেতু ফেসিয়াল দেখতে একটু খারাপ দেখে। অনেক সময় মেয়েরা এসে আমার চেম্বারে অনেকে এসে যে একদম কেঁদেই দিছে যে স্যার এটা তো আমাকে খুব এম্বারেসড আমি। এটা হচ্ছে অটোইমিউন কন্ডিশন কমনলি সিন ইন টাইপ 1। যেহেতু টাইপ 1 ডায়াবেটিস একটা অটোইমিউন কন্ডিশন, আইএস সেল অ্যান্টিবডি অর্থাৎ বিটা সেল এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, এটা একটা অটোইমিউন কন্ডিশন। কিন্তু টাইপ 2 তে হতে পারে, এখানে মেলানোসাইট স্কিনে যেসব মেলানোসাইট থাকে তাদের ডিমিনিশড অথবা অ্যাবসেন্ট ফাংশন হয়। প্যাচি সিমেট্রিক্যাল ডিপিগমেন্টেড এরিয়া অফ স্কিন কমনলি ইন পেরিফেশিয়াল রিজন এন্ড এক্সটেন্সর অ্যাসপেক্ট অফ এক্সট্রিমিটি। হতে পারে এক্সটেন্সর অ্যাসপেক্টে সাধারণত অ্যারাউন্ড দ্য অরিফিস হয়, অ্যাসিম্পটোমেটিক বাট ক্যান কজ সিগনিফিকেন্ট ইমোশনাল ডিস্ট্রেস। রোগী এসে খুব মন খারাপ করে, কিন্তু প্রবলেম হচ্ছে কোনো চিকিৎসায় খুব বেশি ভালো কাজ করে যে ব্যাপারটা তা না। কিন্তু স্কিন স্পেশালিস্টে অনেক সময় ট্যাক্টোলিমাস একটা লোশন পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়, এটা সাধারণত ইউজ করে। এবং আমরা রোগীদের বলি আপনি রোদে একটু কম যাবেন এবং সানস্ক্রিন ইউজ করতে পারেন। সুতরাং ভিটিলিগো সাধারণত টাইপ 1 ডায়াবেটিস বেশি হয়, কিন্তু এই ধরনের বাচ্চা অনেক সময় পাবেন। অনেক সময় দেখবেন যে ভিটিলিগো পেশেন্ট হয়ে, আমি আপনাদের বলছি যারা আপনার আমার কথা শুনছেন, ভিটিলিগো পাইলে আপনি ডায়াবেটিস এবং থাইরয়েড এই দুটো পরীক্ষা করবেন। কারণ অটোইমিউন হাইপোথাইরয়েডিজম বা হাশিমোটোস থাইরয়েডাইটিস এবং টাইপ 1 ডায়াবেটিসের সাথে ভিটিলিগো একটা গুড অ্যাসোসিয়েশন আছে। প্লুরাইটাস, এটা রোগীরা দেখবেন যে স্কিনে কন্টিনিউয়াস চুলকাচ্ছে, তাহলে আমরা একটু পড়ি। ওয়াজ প্রিভিয়াসলি কনসিডার্ড টু বি সিম্পটম অফ ডায়াবেটিস বাট স্টাডিজ ফেল টু লিঙ্ক দ্য প্রেজেন্স অফ জেনারেলাইজড প্লুরাইটাস উইথ ডায়াবেটিস। অনেক সময় ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস কন্ট্রোল থাকলেও গায়ে চুলকানি হয়। কেন চুলকানি হয় আমরা আসলে খুব বেশি ভালো জানি না, কিন্তু ধারণা করা হয় যেহেতু ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় কিউটিনিয়াস ব্লাড ফ্লো কম থাকে। আবার অনেক সময়, আমি দুইটাই বললাম, কিন্তু দুইটাই হতে পারে ডায়াবেটিস রোগীদের। একটা হচ্ছে ফেসে স্কিন মানে সার্কুলেশনটা বেশি হতে পারে, যার ফলে আপনি দেখবেন যে ডায়াবেটিক রোডিওসিস অথবা ফ্লাস্ট স্কিন হচ্ছে। কিন্তু জেনারেলাইজড স্কিনের সার্কুলেশন কিন্তু অ্যাথারোস্ক্লেরোসিসের জন্য কম হয়, যার ফলে স্কিনটা ড্রাই থাকে, যেটাকে আমরা জেওসিস বলছি, সেটার জন্য চুলকানি হতে পারে। অথবা অনেক সময় ক্রনিক রেনাল ফেলিয়ারে সার্কুলেশনে ইউরিয়া ক্রিয়েটিন যখন বেড়ে যায়, ইউরিয়া যখন বেড়ে যায় তখন কিন্তু প্লুরাইটাস হয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি যখন হবে, নার্ভ এন্ডিং গুলো ইরিটেশনের জন্য অনেক সময় ইচিং হতে পারে। অথবা আমি ইতিমধ্যেই বললাম ফাঙ্গাল ইনফেকশন হলে সাধারণত প্লুরাইটাস বেশি হয়। সুতরাং রোগীরা এসে বলতে আমরা সাধারণত অ্যান্টিহিস্টামিন দিই। যদি নন স্পেসিফিক প্লুরাইটাস হয় আপনি শুধু একটু অ্যান্টিহিস্টামিন দিবেন, আর কিছু দেওয়ার দরকার নেই, এবং বলবেন ডায়াবেটিসটা একটু ভালো যাতে কন্ট্রোল হয়। ইয়েলো স্কিন এর নেল আপনাদের একটু দেখায়। ডায়াবেটিস রোগীদের মনে হবে আমরা অনেক সময় ভাত খাওয়ার পর হাত ধোয়ার আগে নেল এবং হাত যেমন একটু ইয়েলো ভাব থাকে, এরকম একটু ইয়েলো ভাব থাকে। এটা আমরা একটু পড়ি। ইয়েলো স্কিন usually involve permanent sole. Early sign is yellow or brown discoloration of the distal part of the hallux of nail feet. Later, canal yellow color affect both toe and fingernail. Discoloration due to non-enzymatic glycation of the derma collagen. The end product fluorescein glycine has a yellowish color. No effective treatment. তার মানে এখানে আমরা আমরা HB1C যেটা দেখি যে গ্লাইকেটেড ইন প্রোডাক্ট, সাধারণত ব্লাড সুগার যখন বেড়ে যায় কিছু ডার্মা কোলাজেনের সাথে রিঅ্যাকশন হয়ে কিছু স্টেইন তৈরি হয়, সেটার জন্য একটু ইয়েলো ভাব থেকে যায় সাধারণত। স্কিন ট্যাগ, এটা আপনার বয়স্ক মানুষদের ইতিমধ্যেই আপনি দেখেছেন, এটার সাথে ডায়াবেটিসের একটা অ্যাসোসিয়েশন আছে। আমরা তো একটু কই, এক হচ্ছে যাদের টাইপ 2 ডায়াবেটিস এবং সার্কুলেশনে ইনসুলিন বেশি বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, সেটাতে ফাইব্রোব্লাস্ট এবং কেরাটিনোসাইট প্রলিফারেশনের জন্য সাধারণত হয়। সাধারণত অ্যাসিম্পটোমেটিক বিনাইন সফট ফ্লেশি স্কিন কালার ফাইব্রোমা। অনেক রোগীরা বলে যে এটা আমার কোনো প্রবলেম করছে না। ফ্লেক্সিবল এরিয়া অ্যারাউন্ড আই, নেক, এক্সিলা, মেমোরি এরিয়াতে হতে পারে। এটা থাকলে আমরা বলি আপনার ডায়াবেটিসটা হয়তো আনকন্ট্রোল থাকছে। তো যারা খুব বেশি কনসার্ন তাদেরকে অনেক সময় এক্সিশন বা কেটে দেওয়া যায়। আমরা সাধারণত কোনো চিকিৎসা করি না। রোগীরা সাধারণত বলে যে স্যার আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি যেহেতু একটু বয়স্ক, এটা আমার কসমেটিকও কোনো প্রবলেম না স্যার, এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই। কিন্তু যারা একটু ফেসে আশেপাশে বা অনেক সময় একটু কনসাস, তারা অনেক সময় বলতে স্যার এটা কেটে ফেলে দেওয়ার ব্যবস্থা করেন। পারফোরেটিং ডার্মাটাইটিস, এটা সাধারণত যারা সিকেডি এবং ডায়ালাইসিস তাদের একদম সিরিয়াস ইনফেকশন, সিরিয়াস কাইন্ড অফ ইনফেকশন। আমরা তাহলে একটু বলি। মোস্ট কমন ইন ডায়াবেটিক পেশেন্ট উইথ সিকেডি, particularly those on dialysis. Pleuritic hyperkeratotic plaque on extensive surface of the extremities and trunk, difficult to treat, topical retinoid or Artemether। এটা আপনি অবশ্য খুব কমই পাবেন,
আপনি দেখবেন যে বিভিন্ন হাইপার কেরাটোটিক মানে কেরাটোসিস টাইপের স্কিন থিকেনিং টাইপের ডিফারেন্ট কাইন্ড অফ লেশন সাধারণত যারা ডায়ালাইসিস পাচ্ছে। আমরা সাধারণত এগুলো চিকিৎসা করি না, আমরা বলছি আপনি স্কিন স্পেশালিস্টে কনসালটেশন নেন। আপনি শুধু নামটা মনে রাখেন, পারফোরেটিং ডার্মাটাইটিস। অ্যান্টি ডায়াবেটিক ট্রিটমেন্টেও কিন্তু কিছু অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, তার মধ্যে দুইটা আমি আপনাদের দেখাই। এক হচ্ছে আপনি লাইপোএট্রফিটা হচ্ছে এক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন। আগে যখন আমরা অ্যানিমেল ইনসুলিন যখন পৃথিবীতে ইউজ হতো তখন অ্যালার্জিক রিঅ্যাকশনের জন্য দেখা যেত যে একটু ডিপ্রেশন হয়ে যাচ্ছে, সেটাকে আমরা লাইপোএট্রফি বলতো। এখন কিন্তু লাইপোএট্রফি আমাদের দেশে বা সারা পৃথিবীতে পাওয়া যায় না, কারণ অ্যানিমেল ইনসুলিন সারা পৃথিবীতে এখন আমরা কেউ ইউজ করছি না, আমরা সবাই হিউম্যান ইনসুলিন ইউজ করছি। আর লাইপো হাইপারট্রফি অনেক সময় রোগীদের, আমি ডায়াবেটিসের ক্লাসে আপনার যদি কেউ থেকে থাকেন, আমরা রোগীদের বলি যারা ইনসুলিন পাচ্ছে নাভির পাশে দিবেন 1 মাস, ডান আপার আর্মে দিবেন 1 মাস, বাম আর্মে দিবেন 1 মাস, ডান থায়ে দিবেন 1 মাস, বাম থায়ে দিবেন 1 মাস। যাতে এটাকে আমরা ইনজেকশন সাইট রোটেশন বলছি। যেহেতু ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, এটা ফ্যাট সিনথেসিস বাড়ায়। একই জায়গায় যদি আপনি টানা 6 মাস দিতে থাকেন তবে এরকম মানে এই লাইপোজেনেসিস হয়ে হয়ে লাইপো হাইপারট্রফি বলি আমরা। রোগীরা এসে বলে যে স্যার ইনসুলিন দিলে ব্যথাও করে, ইনসুলিন দিলে কাজও করে না। তখন আমরা বলি যে আমরা ইনজেকশন সাইট রোটেট করে দিতে বলি। আমরা দেখি লাইপোএট্রফি সাধারণত ইমিউন reaction nowadays we are due to use of human insulin. Atrophy of subcutaneous fat rarely shows complete resolution. এটা সাধারণত আপনি এটা পাবেনই না, কিন্তু পরীক্ষাতে সবাই জিজ্ঞেস করে। লাইপোহাইপারট্রফি হচ্ছে যেহেতু ফ্যাট অ্যানাবলিজমের উপর ইনসুলিনের একটা অ্যানাবলিক ইফেক্ট আছে, ডার্মাল নডিউল হয়, ইরেটিক ইনসুলিন ডেলিভারি, ইনসুলিনটা দেখবেন যে সার্কুলেশনে ঠিক মতো যাচ্ছে না এবং গ্লাইসেমিক কন্ট্রোল ডিফিকাল্ট হয়ে যায়, এবং অনেক সময় রোগীরা বলছে স্যার ইনজেকশন দিয়ে ব্যথাও করে। আমরা রোগীদের বলি আপনি ইনজেকশন সাইটটা চেঞ্জ করে নেন। সেলফোন অনেক সময় লোকজন একই জায়গায় দেখা গেল যে এটা আসলে এখনকার যে অনেক সময় লোকজন ওই নিডল দিয়ে পিক করে, তো নিডল দিয়ে না পিক করে আমরা যে সেলফ মনিটরিং এর ব্লাড সুগারের জন্য আলাদা স্ট্রিপ পাওয়া যায়, আমরা ওগুলো দিয়ে পিক করতে বলি। সুতরাং পোস্ট ট্রমাটিক লিশন বা ল্যান্সেট ইন ফিঙ্গার্স ফর লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, তো সাধারণত আমরা এই কোম্পানি বলছি আপনি প্রত্যেকবার একটা নতুন ল্যান্সেট ইউজ করবেন এবং সবসময় একই আঙ্গুলে দেখার দরকার নাই। একটু আপনি এটা একটা টিপিক্যাল ফিচার একটু বেশিই দেখানো হচ্ছে। অনেক সময় রোগীদের একটা আঙ্গুল নিয়ে আমাদের কাছে আসে, আমরা বলছি কখনো এই আঙ্গুল, কখনো এটা, কখনো এটা, কখনো এটা, এক এক সময় এক একটা দেখবেন, তাই আর যে এই জিনিসটা হবে না। স্কিন রিঅ্যাকশন আমি আপনাদের দুইটা ছবি দেখাই, একটা হচ্ছে ইরিথ্রোমা মাল্টিফর্মি, একটা লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস। কিন্তু এখন আমরা যেসব মেডিকেশন গুলো ইউজ করছি আমাদের দেশে যেগুলো পাওয়া যায়, আমি আজ পর্যন্ত একটাও দেখি নাই যে অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশনের জন্য স্কিন রিঅ্যাকশন। এটা সাধারণত যখন ফার্স্ট জেনারেশন সালফোনাইরিয়া, এগুলো অবশ্যই আমরা আমাদের দেশে পাওয়া যায় না, আমরা ইউজও করি না। ফার্স্ট জেনারেশন সালফোনাইরিয়া আনকমন উইথ দ্য সেকেন্ড জেনারেশন, আপনি বিভিন্ন ধরনের রিঅ্যাকশন হতে পারে, যেমন হচ্ছে আমি ইরিথ্রোমা মাল্টিফর্মি এবং লিউকোসাইটোপ্লাস্টিক, এগুলা আমাদের দেশে আপনি এখন যেহেতু আমরা সেকেন্ড জেনারেশন সালফোনাইড ইউজ করছি এটা পাবেন না। মেটফর্মিনে সাধারণত হয় না। তো অনেক সময় ডায়াবেটিস ইজ কজড বাই আদার এন্ডোক্রাইন ডিজিজেস। তো এটা দুইটা একটা ছবি আপনাকে দেখায়, আপনাদের জন্য একটু জটিল মনে হতে পারে। যেসব পেশেন্টের গ্লুকাগন সিক্রেটিং টিউমার হয় তাতে এই ধরনের রিলেশন গুলো হয়, যেটাকে আমরা নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরিথ্রোমা বলছি। আমি 3-4টা লাইন দেখাই আপনাদের। সাধারণত গ্লুকাগোনোমা হচ্ছে গ্লুকাগন লেভেল বেড়ে যাবে, ডায়াবেটিস মাইল্ড থাকবে, ওয়েট লস থাকবে, এবং এটা স্কিনে একটা টিপিক্যাল ফিচার, সেই জন্যই আমি আপনাদের দেখাচ্ছি। সাধারণত গ্লুকাগোনোমা হলে ডায়াবেটিস থাকে, ওয়েট রিডাকশন হয়, এই ধরনের স্কিন লিশন হয়, আপনি টিউমারটা অপারেশন করলে পেশেন্টরা ইমপ্রুভ করে যায়। হ্যাঁ, এটা জাস্ট মনে রাখেন। যদি কখনো দেখেন এমবিবিএস লেভেলে আপনার দরকার নাই, পোস্ট গ্রাজুয়েশনে অনেক সময় মেডিসিনে হয়তো অস্পি বা ইয়েতে থাকলেও থাকতে পারে। কুশিং সিনড্রোম আজকে আমি শুধু এই একটা স্লাইডে দেখাচ্ছি। সাধারণত স্ট্রেয়া হয়, হার্সুটিজম থাকে। কুশিং সিনড্রোম আপনারা জানেন, পেশেন্টরা এইরকম টিপিক্যাল স্ট্রেয়া নিয়ে আসে। অনেক সময় সাবা পরীক্ষাতে জিজ্ঞেস করে কুশিং এ যে স্ট্রেয়া হয় এটা নাভির উপরে নিচে দুই পাশেই হতে পারে, কিন্তু প্রেগন্যান্সির যে স্ট্রেয়া হয় সেটা নাভির নিচে হয়। কুশিং এর স্ট্রেয়া গুলো একটু লালচে ভাব অথবা রেডিশ কালার, কিন্তু প্রেগন্যান্সিতে যে স্ট্রেয়া হয় সেটা সাধারণত হোয়াইট কালার হয়। প্রেগন্যান্সির যে স্ট্রেয়া যেটা হয় সেটা লিনিয়ার হয়, নাভের নিচে লম্বালম্বি থাকে, এগুলো সাধারণত একটু অবলিক হয়। অনেক সময় সাবা সবসময় জিজ্ঞেস করে কুশিং এর স্ট্রেয়ার সাথে স্ট্রা গ্র্যাভিডিয়াম বা প্রেগন্যান্সি স্ট্রেয়া আপনি কিভাবে পার্থক্য করবেন। স্ট্রা গ্র্যাভিডিয়াম বা প্রেগন্যান্সি স্ট্রেয়াতে প্রেগন্যান্সি হিস্ট্রি থাকে, কুশিং সিনড্রোমের সাথে অন্য ম্যানিফেস্টেশনগুলো সাধারণত থাকে। অ্যাক্রোমেগালির পেশেন্টে যদিও লটস অফ টিপিক্যাল চেঞ্জ থাকে, স্কিনে আমি শুধু দুইটা দেখাচ্ছি, একটা হচ্ছে স্কিনটা থিকেন হবে এবং সোয়েটিং বেশি হবে।
পিসিওএস এর পেশেন্ট আমি ইতিমধ্যেই বলেছি আপনার কাছে অ্যাকাম্পোসিস নিগ্রিকেন্স নিয়ে আসবে, আপনার কাছে অ্যাকনি নিয়ে আসবে, আপনার কাছে হার্সুটিজম নিয়ে আসবে। দিস আর দ্য ফিচার্স অফ পিসিওএস। So take home message from my today's presentation. There are various skin disorder that are associated with diabetes. Some are relatively specific marker for diabetes. Some develop as chronic diabetic complication. কিছু specific marker of diabetes, কিছু chronic diabetic complication এর জন্য হবে। Good glycemic control can prevent some condition, particularly skin infection. Diabetes খুব ভালো কন্ট্রোল থাকে, আপনি অনেক স্কিন ম্যানিফেস্টেশন প্রিভেন্ট করতে পারবেন, পার্টিকুলারলি ইনফেকশন গুলো তো অবশ্যই। Cutaneous side effect of drug treatment of diabetes are rare with the current medication. আমরা বর্তমানে যে ধরনের ওষুধ ইউজ করছি, ওষুধের সাইড ইফেক্টের জন্য আপনার এই ধরনের কোনো হবে না। স্কিন সার্ভে শুড নট বি মিসড ইন রুটিন জেনারেল এক্সামিনেশন অফ ডায়াবেটিক পেশেন্ট। সুতরাং স্কিন যেহেতু লার্জেস্ট অর্গান, আমরা কখনোই ডায়াবেটিস রোগীদের স্কিন সার্ভেটা কখনোই মিস করবো না। সুতরাং প্রতিদিনের মতো আজকেও কুইজ থাকছে, যারা ডিরেক্ট আমাদের সাথে জুমে পার্টিসিপেট করছেন শুধু তাদের মধ্যে এই কুইজটা হচ্ছে। যারা ভ্যাকসিনকো ফার্মা ফেসবুক লাইভ অথবা অ্যাক্সিস মেডিকেল স্কোয়ার ফেসবুক লাইভে থাকছেন তারা এখানে ইনক্লুডেড হবেন না। আমি প্রত্যেকবার যারা আগে পার্টিসিপেট করছেন তারা নিয়মটা জানেন, আমি তবু আবারও বলে দিচ্ছি। আমি এখানে 5টা কোশ্চেন দেখাবো, খুব সহজ কোশ্চেন, খুব বেশি জটিল কিছু না। তো এখানে 5টা কোশ্চেনের আনসার আপনি ওই চ্যাট বক্সে কমেন্টস করবেন, একটা কমেন্ট করবেন, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা কমেন্টস করবেন না, একটা কমেন্টস করবেন এবং শুধু আনসারগুলো লিখবেন। আনসার টু কোশ্চেন নাম্বার 1, আনসার টু কোশ্চেন নাম্বার 2 কিছুই লেখার দরকার নাই। প্রথম কোশ্চেনে দেখলাম আমি বললাম যে এটা ইনসুলিন অর মেটফর্মিন, আপনি মনে করছেন যে এটা আনসার মেটফর্মিন, শুধু মেটফর্মিন। সেকেন্ড কোশ্চেন আমি ইয়েস নো একটা কোশ্চেন দিলাম, আপনার আনসার হচ্ছে ইয়েস, এরকম 5টা আনসার কমা কমা দিয়ে লিখবেন, তারপর আপনার নাম লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন। আমি আবারও বলছি, বারবার একটা কমেন্টস করবেন শুধু, এবং সবগুলো আনসার কমা কমা দিয়ে লিখবেন, তারপর আপনার নাম এবং আপনার ফোন নাম্বার লিখবেন। ডাক্তার রিয়াদ তো আছেন আমাদের সাথে, তাই তো? ডাক্তার রিয়াদ স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ফাতেমা আছে আমাদের সাথে, ডাক্তার ফাতেমা কিয়া। ঠিক আছে ফাতেমা, আপনি যা আছেন। ওকে ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে চলে যাই আমাদের কুইজে। ডাক্তার ফাতেমা কিয়া, অ্যাক্সিস মেডিকেল স্কুলে আমাদের প্রথম থেকে, আমরা প্রথম সেশন থেকে সে আমাদের সাথে আছে, সেই মূলত আমার সাথে প্রথম সেকেন্ড সেশন। আমরা অবশ্য আগে অ্যাক্সিস মেডিকেল স্কুল যখন ফিজিক্যালি আমরা ক্লাস নিয়েছি, কিন্তু অনলাইনে আমরা যুক্ত হয়েছি একটু পরে। ফাতেমাকে ধন্যবাদ আবারও আমাকে ইনভলভ করার জন্য। ওকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। লেটস গো টু আওয়ার কুইজ। Topical or intralectional steroid is a treatment option in necrosis lipotype diabetes. Topical অথবা intralectional steroid দিয়ে আমরা NLD যেটা টিপিক্যাল ফিচার করছি সেটা আপনি চিকিৎসা করতে পারবেন কি পারবেন না, ইয়েস অর নো, নাম্বার 1। নাম্বার 2, poorly controlled diabetes is associated with increased risk of fungal and bacterial infection. যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকবে তাদের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হবে, ইয়েস অর নো। পেয়ার সাইন, আমরা দুই হাত ভাঁজ করে যে সাইন বললাম, ইট ইজ এ ফিচার অফ ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোম, ইয়েস অর নো। Eruptive xanthoma is caused by increased triglyceride, yes or no? Lipohypertrophy যেটা আপনাদের দেখালাম, that can be prevented by injection at the same site repeatedly. Lipohypertrophy আপনি প্রিভেন্ট করতে পারবেন আপনি ইনসুলিন যদি সবসময় যদি একই জায়গায় যদি দিতে থাকেন, yes or no? সুতরাং আপনি 5টা আনসার yes no যেটাই লিখেন কমা কমা দিয়ে লিখে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার লিখবেন। আমরা 1টা মিনিট অপেক্ষা করি। একই মিনিটে যদি 3-4 জন আনসার দেয়, ডাক্তার ফাতেমাকে অবশ্যই ইতিমধ্যেই জানে, যাদেরটা চ্যাট বক্সে আগে শো করবে তাদেরকে আমরা সঠিক উত্তর ধরে নেব। এবং আই হ্যাভ এ বুক পাবলিশড বাই জয়পি, এটা একটা ইন্টারন্যাশনাল বই। তো ভ্যাকসিনকো ফার্মার জন্য প্রথম 5 জনকে যদিও সবাইকে দিতে পারলে আমরা অনেক খুশি হতাম। আমরা ঠিক আছে, আমার মনে হয় ইতিমধ্যেই আমরা 5 জন পেয়ে যাব। ফাতেমা হক, আপনাকে একটু বলে দেই, সেটা হচ্ছে আচ্ছা আনসার গুলো আপনাকে দেখায় দেই, তাই আপনি বুঝতে পারবেন। সরি, আচ্ছা প্রথম 4টা আনসার হচ্ছে ইয়েস, লাস্টেরটা হচ্ছে নো। আমরা ইতিমধ্যেই বলেছি নেক্রোবায়োসিস লাইপোডিকা ডায়াবেটিকামে একটা চিকিৎসা হচ্ছে টপিক্যাল অর ইন্টারভেনশনাল স্টেরয়েড। এটা তো অবশ্যই সত্য যে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনি পূর্বে গ্লাইসেমিক কন্ট্রোল করলে এই ধরনের ইনফেকশনগুলো বেশি হবে। পেয়ার সাইন ইজ এ ফিচার অফ ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোম, অবশ্যই ইয়েস। ইয়াপটেম তোমার টিজি বেশি হলো, এটাও ইয়েস। লাইপোহাইপারট্রফি আমি বলছি এটা হবে হচ্ছে একই জায়গায় পাবো ইনজেকশন দিয়ে। ডাক্তার ফাতেমা আপনি একটু নোট করে নেন, প্রথম 4টা উত্তর হচ্ছে ইয়েস, লাস্টেরটা হচ্ছে নো। প্রথম 4টা উত্তর হচ্ছে ইয়েস, লাস্টেরটা উত্তর হচ্ছে নো। আপনি প্রথম 5 জনের নাম নোট করে রাখেন, আপনি তারপর ঘোষণা দিবেন।
আমরা বেক্সিমকো ফার্মার সৌজন্যে আমরা 5টা সেশন নেব। দিস ইজ দ্য 4th সেশন। আগের 3টা সেশনে ভিডিও আপনি অ্যাক্সেস মেডিকেল স্কুলের গ্রুপে পেয়ে যাবেন। তো আমরা আগামী দিন ডায়াবেটিক ডিসলিপিডিমে অনেক 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 স্টুডেন্টরা আমাদের ইনবক্সে ফোন করে বা এক হচ্ছে আমাকে ফোন করে বা আমাদের দেখাতে আসে তার বাবা মাকে নিয়ে যে স্যার টিজি বেশি, কোলেস্টেরল বেশি, এটা ওভাস্টাটিন দেবো না ফেনোফাইব্রেট দেবো, কোলেস্টেরল নরমাল টিজি বেশি, আমরা কি ফেনোফাইব্রেট দেবো না হচ্ছে স্টেটিন দেবো, সেটা নিয়ে আমরা আগামী সেশনে করবো। অ্যাক্সেস মেডিকেল স্কুলকে একদম আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বেক্সিমকো ফার্মাকে অবশ্যই ধন্যবাদ। তাদেরকে আমি যখনই বলেছি তারা তখনই বলেছে যে স্যার উই আর উইথ ইউ। আমরা 5টা সেশন কেন আমরা একটু বেশিও যদি নেন আমরা স্যার আপনার সাথে সবসময় আসে। বেক্সিমকো ফার্মাকে ধন্যবাদ। আমাদের সাথে মিস্টার ইউসুফ উদ্দিন ব্র্যান্ড এক্সিকিউটিভ বেক্সিমকো ফার্মা আমাদের সাথে আছে। আমরা অনুষ্ঠানের শেষে ওনার কাছ থেকে ভোট অফ থ্যাঙ্কস দেব। বাসায় থাকেন, স্টে সেফ, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। আমরা হয়তো কিছু প্রশ্ন নিতে পারি, তারপর বেক্সিমকোর কাছ থেকে ভোট অফ থ্যাঙ্কস নিয়ে ফাতেমাকে দিয়ে বিজয়ীর নাম ঘোষণা করে প্রোগ্রাম ক্লোজ করবো। প্লিজ আপনারা চাইলে আনমিউট করে আপনারা চাইলে কিছু কোশ্চেন করতে পারেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ 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 সরি স্যার আমি ডক্টর সিফাত বলছিলাম। আমার সিফাত, ইয়েস। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যেটা স্যার নেক্রোবায়োসিস লাইপোইডিকে ডায়াবেটিকুরামের সাথে আমরা খুব সোরিয়াসিসের খুব একটা লেশনের মিল পাওয়া যাচ্ছে, যেহেতু দুইটাই স্কেলি লেশন এবং দুইটাই অনেকটা ইরেথিমাটাস মনে হচ্ছিল। তো আমরা জানি যে সোরিয়াসিসে যদি আমরা স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করি সেই ক্ষেত্রে অনেক সময় অ্যাগ্রাভেট করার চান্স থাকে যদি আমরা হুট করে সেটা বন্ধ করে দেই। তো স্যার এখন এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য সোরিয়াসিস এন্ড নেক্রোবায়োসিস ডায়াবেটিকুরামের সাথে ডিফারেন্সিয়েটিং পয়েন্টস গুলো কি কি হবে এন্ড এখানে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা কিভাবে সাজাবো? Thank you so much, Dr. Sifat ji question ko. That is very practical and very nice question. ও যেটা কোশ্চেন করছে is very excellent. সাধারণত এনএলডি আপনি শিনে হয় সেরকম পাবেন, কিন্তু আপনি যদি হচ্ছে সোরিয়াসিস যদি দেখেন, সোরিয়াসিস শুধু শিনে হয় যে ব্যাপারটা আসলে ওরকম না। সোরিয়াসিস সাধারণত অন্যান্য জায়গায় হয় এবং শুধু টিপিক্যাল যদি শিনে পাওয়া যায় এবং যদি এরকম লিশন পান যাদের লং হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে যেটা পার্টিকুলারলি আনকন্ট্রোল, তাদের ক্ষেত্রে আপনি ইয়ে হন। তো আপনি যেটা কোশ্চেন করছেন, আমরা কিন্তু যারা এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে যারা প্র্যাকটিস করছি, আমি অনেক পেশেন্টের ডায়াবেটিস উইথ কোয়েরি দিয়ে নেক্রোবায়োসিস লাইপোইডিকা ডায়াবেটিকুরাম লিখে দিচ্ছি, লিখে দিয়ে আমরা বলছি আপনি স্কিন কনসালটেশন নেন। আমরা কিন্তু যেগুলো এই ধরনের একটু সিরিয়াস কাইন্ড অফ ইলনেস সেগুলো কিন্তু একটু হচ্ছে সরাসরি চিকিৎসা না করাটাই বেটার। তো আপনি ডিফারেন্সিয়েট করবেন হচ্ছে এইখানে হচ্ছে পেশেন্টদের বলবে যে স্যার আমার প্রথম দিকে আমার স্কিনটা কিন্তু এরকম ছিল না, প্রথমে একটু ওয়াক্সি টাইপ লিশন, শাইনি লিশন, চকচকে করতেছিল। আমি তারপর একটু মনে হলো কোনো কারণে খাটের মাথায় একটু আঘাত পেলাম, তারপর এটা একটু একটু আলসারেশন হয়ে যাচ্ছে এবং এটা বডির আমার অন্য কোথাও স্কিনে কোনো ম্যানিফেস্টেশন নাই, শুধু এই জায়গায় হয়েছে। তো আমরা সাধারণত সাইড দেখেই একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। প্লাস হচ্ছে সোরিয়াসিস দেখলে সোরিয়াসিসে সাধারণত কিছু স্কেলি টাইপের লিশন হয়, আপনি দেখবেন যে স্কেলি টাইপের লিশন হয়, কিন্তু এটা কিন্তু নন স্কেলি লিশন, ওয়াস্কি, শাইনি এবং অ্যাট্রফিক এবং প্লাক টাইপ লিশন হয় সাধারণত এনএলডিতে। তো সাধারণত স্টেরয়েড দেওয়ার আগে অবশ্যই আপনি একজন স্কিন স্পেশালিস্টের কাছে রেফার করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, অন্যরা কি আনমিউট হইতে পারছেন দেখি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ 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 প্লিজ। থ্যাংক ইউ স্যার, আপনার বরাবরের মতো আপনার সেশনের জন্য অপেক্ষা করতেছিলাম। বেক্সিমকোকে ধন্যবাদ স্যার সুন্দর কনসাইজ প্রেজেন্টেশনের জন্য। স্যার আমার কোশ্চেনটা হলো এই যে নেক্রোবায়োসিস লাইপোইডিকা ডায়াবেটিকা, এটা তো আমরা স্যার খুব আনকমন যে তা না, আমরা ইন্টার্নি সময় পেতাম দু একটা, অলরেডি আমরা 3 মাস সেক্ষেত্রে হলো স্যার কোশ্চেনটা হলো যে আমরা যখন একটা কেস প্রেজেন্টেশন যদি করি বা সেক্ষেত্রে স্যার এটা যে প্রেজেন্টেশনটা ওয়াক্সি, শাইনি, অ্যাট্রোপিক, তো নরমালি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে ব্রাউনিশ স্কিন হওয়ার কারণে বইয়ের ফিচারের সাথে মিলে না, বা এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হলো স্যার এটার উপরে স্যার হেয়ার থাকবে কিনা, তো এক্ষেত্রে ব্রাউনিশ পিপলদের ক্ষেত্রে আমরা যদি করি তাহলে আমরা ডেসক্রিপশনটা কিভাবে করব? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, আপনি যেটা জিজ্ঞেস করছেন ভেরি গুড। আমি এই পর্যন্ত 5 থেকে 7 জন পাইছি যেটা পরে স্কিন স্পেশালিস্টও কনফার্ম করছে এটা নেক্রোবায়োটিকা লাইপোইডিকা ডায়াবেটিকুরাম।
তো আমরা এখানে যেটা বললাম এবং শাইনি, ওয়াক্সি, অ্যাট্রোপিক, ব্রাউনিশ স্কার, কিন্তু এক হচ্ছে ডাক্তার মুরাদ যেটা বললো দ্যাট ইজ ভেরি ট্রু। এক হচ্ছে আমাদের দেশে মানুষ এমনিতেই একটু পিগমেন্টেডের জন্য আপনি একদম ব্রাউনই পাবেন যে ব্যাপারটা তা না। কিন্তু কোনো ডায়াবেটিস রোগী যদি টিপিক্যাল শিনে যদি এই কন্ডিশন নিয়ে আসে, আপনি সবসময় এনএলডি একটা ডিফারেন্সিয়েট মানে একটা আপনাকে অবশ্যই একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখতে হবে অবশ্যই। পার্টিকুলারলি সাধারণত মোস্ট অফ দ্য পেশেন্ট প্রেজেন্ট উইথ দ্য লিশন ইন দ্য শিন, সুতরাং কালার আপনার কাছে সবসময় হয়তো নাও মিলতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই শিনে হলে আপনাকে অবশ্যই এনএলডি আপনি একটু স্কিন কনসালটেশন নিয়ে নেবেন। তো অনেক সময় কিন্তু বায়োপসি করে, অনেক সময় আমি একটা দুটো লিশন দেখেছি ওনারা বায়োপসি করে যদি দেখে যে এটা ভাস্কুলাইটিস, তাই ওনারা সেটা এনএলডি বলছে। সুতরাং আমরা সাধারণত স্কিনে বায়োপসি বা আমরা স্টেরয়েড ইউজ করি না, বায়োপসি অ্যাডভাইস করি না, আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস শিখি। আরেকটা জিনিস একটু মনে রাখবেন, এটা অবশ্য যদিও নন ডায়াবেটিকদের বেশি, অনেক সময় লিশমেনিয়াসিসে মানে কালাজয়ী অনেক সময় স্কিন আলসারেশন হয়, তখনও কিন্তু এরকম শিনে আলসার হতে পারে। অনেক সময় টিউবারকুলোসিসও কিন্তু একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সুতরাং টিউবারকুলোসিস, লিশমেনিয়াসিস এবং হচ্ছে আপনার এই এনএলডি, এগুলো অবশ্যই আপনি শিনে কোনো আলসারেটিভ টাইপের লিশন নিয়ে আসে, আপনি অবশ্যই ডায়াগনোসিস মানে একটু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখবেন। থ্যাংক ইউ ডাক্তার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হ্যাঁ ডাক্তার আশিক প্লিজ। ধন্যবাদ স্যার আপনার সুন্দর ক্লাসের জন্য। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার মানে আমার পেশেন্ট হচ্ছে আমার মা, তার ডায়াবেটিস মোটামুটি আনকন্ট্রোললি বলা যায়। তো এখন স্যার তার মানে আপনার ক্লাসটা আজকে না করলে হয়তো আমি বুঝতাম না, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল একদম রিউমেটিক হ্যান্ড, কিন্তু আসলে আপনার ক্লাস করার পরে আমার একদম মানে একদম টিপিক্যাল ফিচার্স অফ স্মল জয়েন্টস স্যার মানে রিউমেটিক হ্যান্ডে আমার কাছে মনে হয়েছিল। কিন্তু আপনি যে আজকে ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোম পড়ালেন, তো এটা আসলে আমাকে একটু নতুন ভাবে ভাবাচ্ছে। এখন কি আমরা আরএফ বা এসিপি এগুলা করে এক্সক্লুড করব না অন্যভাবে আরো এক্সক্লুড না? করব? থ্যাংক ইউ সো মাচ। ডাক্তার আশিক যেটা জিজ্ঞেস করছে, আমার কাছে যখন মেডিকেল স্টুডেন্টরা তাদের বাবা মাকে নিয়ে আসে, আমাকে এসে প্রথম যে কথাটা বলে, আমাকে এসে আপনি যে কথাটা বলছেন সেই কথাটাই বলে যে স্যার আমার আম্মু মনে হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে অথবা অন্য কোনো সমস্যা হচ্ছে। তো সাধারণত আমরা ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোম ইজ এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। আপনি যখন কোনো অন্য ডায়াগনোসিসে ফিট করবেন না, তখনই আপনি ডায়াবেটিস হ্যান্ড সিনড্রোম ডায়াগনোসিস করবেন। সাধারণত যাদের ব্লাড সুগার আনকন্ট্রোল থাকে, সাধারণত যা এল্ডারলি, তাদের কিন্তু ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোমটা বেশি হচ্ছে। তবুও আমার কাছে যত পেশেন্ট আসে, আমি ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোম ডায়াগনোসিস করার আগে আমি রোগীদের বলি আপনি একটা ইএসআর অথবা সিআরপি, একটা আরএ এনটিসিসিপি করে আপনি অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আমরা অনেক সময় বলে যে স্যার আমি তাই একটু রিউমাটোলজিস্ট দেখাই, ঠিক আছে দেখাই নেন, নো প্রবলেম। অবশ্যই আপনাকে রিউমাটয়েড যেসব ইনভেস্টিগেশন গুলা কমনলি রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য আমরা কি করি, একটা সিআরপি করি, একটা আরএ টেস্ট করি, একটা এনটিসিসিপি করি, যদিও এনটিসিসিপিটা মোর স্পেসিফিক, অন্তত একটা এনটিসিসিপি করে তারপর ডায়াগনোসিস করেন। এবং ডায়াবেটিক হ্যান্ড সিনড্রোমের চিকিৎসা হলে আমরা যেটা বললাম যে আপনি এক হচ্ছে ফিজিওথেরাপি আর হচ্ছে গুড গ্লাইসেমিক কন্ট্রোল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ডাক্তার এবিএম মুসা প্লিজ। স্যার আমার কোশ্চেনটা একটু স্যার কিটোঅ্যাসিডোসিস সম্পর্কে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। স্যার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস তো স্যার তার হচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে, সাথে সাথে তার অ্যাসিডোসিসও হচ্ছে। এখন স্যার আমরা যদি তার নরমাল স্যালাইন দিচ্ছি তার হচ্ছে হাইড্রেশনের জন্য, তার নরমাল স্যালাইন তো স্যার একটা অ্যাসিডিক স্যালাইন, যার পিএইচ স্যার 5.5। তাহলে স্যার আমরা এটা না দিয়ে আমরা কোনো হার্টসম্যান সলিউশন দিচ্ছি না, অথবা স্যার হার্টসম্যান সলিউশনে স্যার আমরা পটাশিয়ামও পাচ্ছি, যেহেতু আমাদের কিটোঅ্যাসিডে স্যার পটাশিয়াম লস হচ্ছে, সেক্ষেত্রে স্যার আমরা নরমাল স্যালাইনের পরিবর্তে হার্টসম্যান স্যালাইন দিতে পারি কিনা, হার্টসম্যান সলিউশন? থ্যাংক ইউ সো মাচ। আপনি যে প্রশ্নটা করলেন আমি একটু অবাকই হইলাম, আপনাদের কাছ থেকে এই ধরনের কোশ্চেন আসলে এটা আমার জন্য আনএক্সপেক্টেড। যাক, যেই জন্য এই কথাটা বললাম সেটা হচ্ছে আমরা একবার, এটা হচ্ছে স্টকহোমে সুইডেনে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ ডায়াবেটিস একটা অ্যানুয়াল কনফারেন্সে একটা আই হ্যাড এ প্রেজেন্টেশন। তো আপনি যে কোশ্চেনটা করলেন যে নরমাল স্যালাইন হার্টস মানে ডিবেট অন ইউজিং ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লুইড ইন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এটা নিয়ে উনি অনেকগুলো অবজারভেশন, অনেকগুলো স্টাডি দেখালো। কিন্তু এট দ্য এন্ড অফ ডে আপনি যদি রিকমেন্ডেশন গুলো দেখেন, আমরা সাধারণত যাদের রিকমেন্ডেশন গুলো ফলো করি, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন গুলো ফলো করি, ডেভিডসন নতুন এডিশনে তারা যে রিকমেন্ডেশন ফলো করছে ডিকে এবং হকের জন্য, জয়েন্ট ব্রিটিশ ডায়াবেটিক সোসাইটি, সবগুলো রিকমেন্ডেশনে কিন্তু নরমাল স্যালাইন ইউজ করতে বলা হয়েছে। কারণ হচ্ছে এখানে নরমাল স্যালাইনটা ইউজ করবেন ডিউ টু এই কারণে যে আপনার বডি থেকে যে পরিমাণ ফ্লুইড ডেফিসিট হচ্ছে, সেই ডেফিসিট আপনি fill up with consideration of the normalization of the electrolyte in every overthink and correction of acidosis, দেখা গেছে যে normal saline is the only মানে
saline that it has been approved to be used in diabetic ketoacidosis. শুধু বলছে যদি সোডিয়াম যদি 155 বেশি পান তাই আপনি হাফ এক্সটেন্স স্যালাইন ইউজ করতে পারেন অর্থাৎ 0.45% নর্মোফেন, আদারওয়াইজ সব পেশেন্টে আপনি 0.9% নর্মোফেন অবশ্যই ইউজ করতে হবে। সুতরাং হার্টসল স্যালাইন হয়তো আমি জানি না অদূর ভবিষ্যতে আসতে পারে কিনা, কিন্তু এখনো পর্যন্ত সবগুলো সোসাইটির রিকমেন্ডেশন কিন্তু আপনাকে নর্মোফেন ইউজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। অনেকটা সময় চলে গেছে, আমি একটা কোশ্চেন নেব, যে কোনো একজন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা বিষয় কোশ্চেন আর কি, আজকের কোশ্চেন না, আজকের বিষয় না স্যার। একটা ডায়াবেটিক মাদার যখন থাকে স্যার, জিডিএম এর পেশেন্ট, সে আর কি যখন প্রেগন্যান্ট মানে যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসবের পরে স্যার ফিটাসের আর কি ডায়াবেটিক ম্যানেজমেন্টটা কি রকম হবে, বা ফিটাসের যদি হাইপোগ্লাইসেমিয়া থাকে তাহলে তার ম্যানেজমেন্টটা কি রকম হবে, এই বিষয়ে যদি একটু বলতেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা গতদিন দেখাইছি, এক হচ্ছে বাচ্চা হওয়ার পর আপনার প্রথম কাজ হলো বাচ্চাকে বুকের দুধ দিবেন এবং হচ্ছে সুগার মাপবেন। আপনি যদি বলা আছে এটা যদি আপনি যদি টার্মে যদি হয় তখন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর প্রিটার্ম যদি হয় 30 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো 40 মিলিগ্রাম পার ডেসিলিটার আমরা তো সাধারণত মিলিমোলে দিই, আমরা সাধারণত ধরে নিই 2.5 মিলিমোলে কম যদি হয়, মানে বাচ্চা হওয়ার পর আপনি ব্লাড সুগার চেক করবেন, 2.7 এর কম যদি পাওয়া যান আপনি বলবেন যে এটা নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া। তখন আপনি আমরা যেটা রিকমেন্ডেশন হচ্ছে 10% দিয়ে 5 থেকে 10 ml বাচ্চাকে মুখে খাওয়াই দিবেন এবং 10 থেকে 15 মিনিট পর আবার সুগার মাপবেন। এবং বাচ্চা যদি ড্রাউজি হয় বা আপনি যদি সিরিয়াস হাইপোগ্লাইসেমিয়া মনে করেন, অথবা যদি দেখেন যে 2.5 এর চেয়ে অনেক কম, মানে 1.5 এর চেয়ে কম, তখন আইভি 10% ডেক্সট্রোজ মানে দেওয়া হয়। তো আমরা যেসব রোগীদের জিডিএম এর চিকিৎসা করি, আমরা রোগীদের বলে দিই যে আপনি ইয়ের সময় এক হচ্ছে আপনার যেখানে সিজার হবে অথবা নর্মাল ডেলিভারি হবে, বাচ্চা হওয়ার সাথে সাথেই আপনি ব্লাড সুগারটা চেক করতে বলবেন এবং 10% দিয়ে 500 ml অথবা খুব অল্প পরিমাণে যদি ছোট পাওয়া যায় আর কি, আমাদের সমস্যা খুব বেশি ছোট পাওয়া যায় না, আপনার বাচ্চার সুগার যদি কম থাকে আপনাকে একটু স্যালাইন দেওয়াও দরকার হতে পারে, এটা আমরা ইনফর্ম করে রাখি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। একটা শেষ কোশ্চেন করতে চাচ্ছি স্যার। হ্যাঁ জি ডাক্তার আশিক। হচ্ছে স্যার যে যারা জিপি প্র্যাকটিস করে স্যার, তো দেখা গেল যে তারা যদি ডায়াবেটিসের রোগী দেখে স্যার, ফলো আপে যখন দেখা গেল যে একটা পেশেন্ট 1 বছর ধরে আমি দেখতেছি বা 6 মাস ধরে দেখতেছি, তো ফলো আপে যখন তারা আসবে স্যার, তখন যে আমরা লিভারের এসজিপিটি বা কিডনি টেস্ট গুলা বা ব্লাড সিএপি যে এগুলা দিই স্যার, আসলে কি কি টেস্ট একটা রোগীকে 6 মাস বা 1 বছরের মধ্যে দেওয়া উচিত আর কি স্যার? থ্যাংক ইউ সো মাচ, খুব গুড কোশ্চেন। আমি আমার ডায়াবেটিসের যত কি প্র্যাকটিস করি, আমি বলি যে 5,000 টাকা জমাবেন, বছরে একবার আমি আপনাকে কিছু পরীক্ষা করে নেব। তো সাধারণত যেসব পরীক্ষা আমাদের করা উচিত, এক নাম্বার 1 হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। নাম্বার 2 হচ্ছে ইউরিনারি, ঠিক আছে, মানে সিবিসি দেখবেন, ইউরিনারি দেখবেন, এইচজিপিটি, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, টিএসএস। আমি আবার বলছি সিবিসি, ইউরিনারি, এইচজিপিটি, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, টিএসএস, এই পরীক্ষাগুলো আমরা বছরে একবার করব। এবং HbA1c আমরা 3 মাস পর পর করবো। সাধারণত রোগীরা যখন আসে আমরা তখনই করি। আর যেসব পেশেন্ট একটু অ্যাফোর্ডেবল তাদেরকে একটু ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিনটা দেখে নিন। এর সাথে ইসিজি, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম আমরা অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল সাসপিশন দেখে বা রোগী হিস্ট্রি শুনে আমরা তখন করি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো এই পর্যায়ে আমি অনুরোধ করছি, আমাদের সাথে ভ্যাকসিন থেকে আছে মিস্টার ইউসুফউদ্দিন, ব্র্যান্ড এক্সিকিউটিভ ভ্যাকসিনকো ফার্মা। ভ্যাকসিনকোকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আমরা 5টা প্রোগ্রাম, দিস ইজ দ্য 4th প্রোগ্রাম। আমার 5th প্রোগ্রাম হচ্ছে ডায়াবেটিক ডিসলিপিডিমিয়া ম্যানেজমেন্ট। হয়তো আগামী সোমবার দিনই নিয়ে আমাদের সাথে এই ভ্যাকসিনকো ফার্মা এই সেশনটা আমরা শেষ করব। তো আমি মিস্টার ইউসুফউদ্দিনকে রিকোয়েস্ট করছি যে ভোট অফ থ্যাঙ্কস হিসেবে কিছু বলার জন্য। Thank you, sir. Respected Dr. M. Saifuddin, sir, and dear participants, Assalamu alaikum. First of all, I would like to thank sir for his detailed yet simplified discussion on scheme manifestations of diabetes. Those who don't know, Beximco Pharma, in collaboration with Axis Medical School, is arranging a series of 5 sessions, and today is the 4th session. Beximco Pharma has always appreciated such educational program, and we are happy to consult with such activity. And I would like to thank everyone for joining today's session. And finally, thanks to sir again for his wonderful presentation. We hope to see you all in our next session. Thank you all. Thank you, Amit. Thank you, Mr. Yusufuddin. Thank you so much.
আমি এখন ডাক্তার ফাতেমাকে রিকোয়েস্ট করবো, এক হচ্ছে বিজয়ীর নাম ঘোষণা করবেন, নাম্বার 2 হচ্ছে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। ডাক্তার ফাতেমা হক প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আজকের কুইজে অংশগ্রহণকারী প্রথম 5 জন বিজয়ীদের মধ্যে আছে ডক্টর দিন মোহাম্মদ, জুবায়ের, ডক্টর মাইসুম সোবহান, সুমাইয়া পারভেজ আর হচ্ছে আবু মুসা। থ্যাংক ইউ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ আপনার কাছে এক্সিসে আপনার ক্লাস নেওয়ার জন্য। আপনার ক্লাসটি করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ছাত্রছাত্রী অনেক উপকৃত হচ্ছে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের এক্সিস মেডিকেল স্কুলে আরো অনেক সেশন নেবেন এই আশাই করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডাক্তার ফাতেমা, ধন্যবাদ। ইউসুফ, আল্লাহ হাফেজ। ফাতেমা, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ স্যার। জি স্যার, আল্লাহ হাফেজ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।